সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই কথকের জার্নালে। সাহিত্য, শিল্প, ইতিহাস সংক্রান্ত এই চ্যানেলটিতে আমরা চেষ্টা করছি নিত্য নতুন বিষয়কে অন্তর্ভুক্ত করার। আধুনিকতা একটি বুদ্ধিবৃত্তিক বিশেষ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বহুল ব্যবহৃত উচ্চারিত একটি শব্দ। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে এই শব্দটি ব্যাপকভাবে উচ্চারিত হলেও এখন পর্যন্ত এই শব্দটিকে বিশেষ মাত্রায় চিহ্নিত করা হয়। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই মনে করেন আধুনিকতা মূলত একটি সাংস্কৃতিক আন্দোলন কিংবা পরিবর্তন, কিন্তু আমরা জানি আধুনিকতার বহুমাত্রিক ডিসকোর্স হিসেবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকের পাশাপাশি বিশ্ব রাজনীতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আধুনিকতার মাত্রা এখন বহুতল স্পর্শী। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কথকের জার্নালে উপস্থিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান। আমরা কথকের জার্নালে স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ কথকের জার্নালের পরিচালক এবং তার টিমকে। স্যার, আজকে আমাদের বিষয়টা আপনাকে একটু জানিয়েই রাখে, আপনি যদিও জানেন, আধুনিকতার বিষয় নিয়ে, আধুনিকতার বাস্তবতা নিয়ে, আধুনিকতার সংকট নিয়ে, আধুনিকতার ভুল ভ্রান্তি নিয়ে অসংখ্য বিষয় আছে, সেসব আমাদের তর্ক বিতর্কের মধ্যে থাকবে। এখন স্যার আমরা যেতে চাই যে আধুনিকতার শুরুটা কিভাবে, এই বিষয় নিয়ে একটু যদি আপনি বলেন। প্রথমেই আমাদের কয়েকটি বিষয় স্পষ্ট করে জানা উচিত এ বিষয়ে। সেটা হলো যে আসলে আধুনিকতার উদ্ভবটা কিভাবে হয়েছিল। যদি বলি যে আধুনিকতার উদ্ভব কিভাবে হয়েছিল, তাহলে বলতে হবে এটাকে বলা হয়ে থাকে যে ডিরাইভ ফ্রম নর্মেটিভ ইউরোপিয়ান ফিলসফি। নর্মেটিভ ইউরোপিয়ান ফিলসফি বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে মূলত বোঝানো হচ্ছে যে একটা জাজমেন্টাল সেন্স থেকে হু ইজ ওয়ান ইজ দ্য বেটার, অর্থাৎ কোনটি ভালো, সেই দৃষ্টিকোণ থেকে, সেই চিন্তা চেতনা থেকে আধুনিকতার যে উদ্ভব হয়েছিল। আমাদেরকে আধুনিকতার ব্যুৎপত্তিগত দিকটা ভালো মতো খেয়াল করতে হবে। ব্যুৎপত্তিগত দিক যদি ভালো মতো খেয়াল করি, তাহলে দেখব যে আধুনিকতার আসলে মূল সূত্রটা কোথায় এবং কিসের ভিত্তিতে এবং কোন আদর্শের ভিত্তিতে মূলত আধুনিকতার উদ্ভব হয়েছিল। এটা ল্যাটিন ওয়ার্ড মডার্নাস, ইংরেজি মডার্নিটি, ল্যাটিন ওয়ার্ড মডার্নাস থেকে এসেছে। লেট ফিফথ সেঞ্চুরিতে এসেছে। এটা আসলে নির্দিষ্ট করে ওইভাবে বলা যায় না, সন তারিখ নির্দিষ্ট করে বলা যায় না যে আসলে কোন সময়ে কত তারিখে, এটা নির্দিষ্ট করে, কারণ ওই সময় তো বুদ্ধিভিত্তিক আন্দোলন কিংবা প্রিন্ট মিডিয়া ওই রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। লেট ফিফথ সেঞ্চুরিতে লক্ষ্য করা যাচ্ছে যে ল্যাটিন ওয়ার্ড মডার্নাস থেকে ইংরেজি মডার্ন শব্দের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালে সেন্ট অগাস্টিন তিনিও কিন্তু এই শব্দটি ব্যবহার করছেন, অর্থাৎ কন্টেম্পোরারি ক্রিশ্চিয়ান এরা, অর্থাৎ তৎকালীন যে ক্রিশ্চিয়ানিটি নতুন যে একটি যুগের সূচনা করেছিল, সেটাকে তুলনা করা হচ্ছে যে প্যাগান অ্যান্টিকুইটি। এটা হলো যে তার পূর্বে যে প্যাগান অ্যান্টিকুইটি অর্থাৎ পৌত্তলিকতাবাদ যেটা ছিল, তার থেকে এটা অনেক বেটার, অনেক ভালো, ধর্মীয় বিষয়টা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা। ধর্মীয় অর্থাৎ এটাকে আর একটু বলা যেতে পারে যে ট্র্যাডিশনাল কনস্ট্রাকশন থেকে বের হয়ে এসে একটা নতুন করে শুরু করার একটা প্রচেষ্টা, সেটা বলা যেতে পারে। তো আধুনিকতাকে সংজ্ঞায়িত করা এটা খুব কঠিন একটা কাজ। তার কারণ হলো এটা এত বিস্তৃত একটি বিষয় যে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজবিজ্ঞান সব বিভিন্ন, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের জীবনকে এতভাবে প্রভাবিত করেছে। বলা হয়ে থাকে যে অন্য কোনো কম্পোনেন্ট মানুষের জীবনকে হয়তো এতভাবে আর প্রভাবিত করেনি। শুরু থেকেই একেবারে মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত, স্বপ্ন দেখাও পর্যন্ত, সব কিছুর মধ্যেই আধুনিকতার যে ইডিওলজি রয়েছে, আধুনিকতার যে কম্পোনেন্টগুলো রয়েছে, তা মানুষকে তাড়িয়ে বেড়ায়, মানুষকে প্রভাবিত করে। আমার চিন্তা চেতনা, কথাবার্তা সব কিছুর মধ্যেই এক ধরনের এই ইডিওলজিটা প্রভাব বিস্তার করে থাকে। এখানে নির্দিষ্ট করে সংজ্ঞা দেওয়াটা খুবই কঠিন, কারণ মানুষের ইডিওলজি ডিপেন্ড করে, যে পার্সনের উপর ডিপেন্ড করে, তার ব্যক্তির অভিরুচির উপর এটা ডিপেন্ড করে আসলে সে তার সংজ্ঞাটা সে কিভাবে প্রদান করছে কিংবা কোন আদর্শের দ্বারা সে প্রভাবিত।
আমরা এটাকে জেনারেলাইজ করতে পারি, একটা ব্রডলি জেনারেলাইজ করতে পারি যে ইটস এ প্রোগ্রেস অন দ্য বেসিস অফ রেশনালিটি। যুক্তিবাদের ভিত্তিতে একটি প্রগতিবাদী যে আন্দোলন কিংবা ইন্টেলেকচুয়াল যে একটি আন্দোলন, সেটাকে একটা বলা হয়ে থাকে যে গ্রোথ অ্যান্ড চেঞ্জেস, কন্টিনিউয়াস গ্রোথ অ্যান্ড চেঞ্জেসের কথা বলা হয়ে থাকে। যে ক্ষেত্রে পার্টিকুলারলি যদি আমি বলি যে আসলে গ্রোথ অ্যান্ড চেঞ্জেসগুলো কোন কোন জায়গাগুলোতে, টেকনোলজি, সেকুলারিজমের কথা বলা হয়ে থাকে এখানে, এবং স্কেলড ব্যুরোক্র্যাটিক যে সিস্টেম, গভর্নমেন্টের কথা বলা হয়ে থাকে যে সেকুলার ফরমেশন অফ গভর্নমেন্ট। একটা কথা আমাদের এখানে স্পষ্ট করে বলা উচিত, সেটা হলো যে আমরা কিন্তু কথা বলছি ওয়েস্টার্ন মডার্নিটি নিয়ে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চিহ্নিত করে দেওয়া দরকার, এটা আমরা কিন্তু কথা বলছি ওয়েস্টার্ন মডার্নিটি নিয়ে। ওয়েস্টার্ন মডার্নিটির সাথে কিন্তু ইন্ডিয়ান মডার্নিটি, চাইনিজ মডার্নিটি, আরাবিয়ান মডার্নিটি কিংবা ইসলামিক যে মডার্নিটি সম্পূর্ণ আলাদা, ভিন্ন, এটা আলাদা। কিন্তু আমরা এখন আজকে কথা বলছি ওয়েস্টার্ন মডার্নিটি নিয়ে। স্যার আমরা যে জায়গায় হাঙ্গেরিয়ান একজন ফিলসফার, খুবই প্রমিনেন্ট একজন ফিলসফার, তার নাম হলো এগনেস হেলার। তিনি এ থিওরি অফ মডার্নিটি গ্রন্থে তিনি এটাকে খুবই ছোট একটা ডেফিনেশন দিয়েছেন। তিনি বলছেন যে মডার্নিটি মিনস হোয়ার এভরিথিং ইজ ওপেন টু কোয়ারি অ্যান্ড টু টেস্ট। অর্থাৎ সব কিছুকেই আমি প্রশ্ন করতে পারবো, সব কিছু আমার জন্য উন্মুক্ত প্রশ্ন করার জন্য, আমি জিজ্ঞাসা করতে পারবো। প্রশ্ন করার স্বাধীনতাটাই প্রশ্ন করার স্বাধীনতা অন্যতম শর্ত, যে আমি এটা করতে পারবো, আমি প্রশ্নটা করতে পারবো। এইটাকে তিনি বলছেন যে এটাই হলো কি আধুনিকতা। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে একটা লং হিস্ট্রিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে এই আধুনিকতা কিন্তু আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। স্যার আমাদের এই জায়গায় আধুনিকতার বিকাশের জায়গাটা, যে আপনি জার্নির কথা বলছিলেন, লং হিস্ট্রিক্যাল যে প্রসেস, এই প্রসেসটাই আমরা একটু শুনতে চাচ্ছি। আমরা শুরুতে যেটা বলছিলাম যে লেট 5th সেঞ্চুরিতে এটা আমরা লক্ষ্য করছি যে মডার্ন শব্দের ব্যবহার লক্ষ্য করছি, এবং এর পরবর্তীকালে আমরা লক্ষ্য করছি যে এটাকে ব্যবহার করা হচ্ছে যে সমসাময়িক, অর্থাৎ যেটা হয়েছিল যে সমসাময়িক অর্থে, কন্টেম্পোরারি, কো-কন্টেম্পোরারি। রেমন্ড উইলিয়াম, উনি একজন ব্রিটিশ থিওরিস্ট, তিনি তার লেখাতে তিনি লিখছেন যে টেল 19th সেঞ্চুরি, 19 শতক পর্যন্ত আধুনিকতার যে অর্থ এবং সেটাকে ডিফাইন করা হচ্ছে এভাবে যে সমসাময়িক অর্থে। কিন্তু এই সমসাময়িক অর্থে এখানে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পূর্বের যে কনস্ট্রাকশন ছিল, অর্থাৎ ট্র্যাডিশনাল যে কনস্ট্রাকশন ছিল, সেটাকে কিন্তু এটা ডিনাই করে দিচ্ছে এবং বলছে যে এটা বেটার। এই যে ধারাটা এই ধারাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 17th সেঞ্চুরিতে এসে আমরা লক্ষ্য করছি, লেট 17th সেঞ্চুরিতে এসে আমরা লক্ষ্য করছি যে ফ্রেঞ্চ লিটারেরি সার্কেলে প্রথম একটা একাডেমিক ডিবেট হচ্ছে। সেই একাডেমিক ডিবেটে আমরা দেখছি যে সেখানে প্রশ্ন রেজ করা হচ্ছে যে হুইচ কালচার ইজ দ্য বেস্ট, রোমান আর গ্রিক, অর্থাৎ কোন কালচারটা বেটার, আর কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক যে কালচারটা রয়েছে সেই কালচারটি কি বেটার, অথবা যে এর আগের যে কালচার ছিল কিংবা আগের যে কালচার ছিল রোমান কালচার কিংবা গ্রিক কালচার, সেটি বেটার কিনা। তখন সেই সময়কালের ফ্রেঞ্চ লিটারেরি সার্কেলের যারা স্কলার ছিলেন তারা এর বিষয়ে যুক্তি উত্থাপন করছেন যে কন্টেম্পোরারি কালচার যেটা চলছে বর্তমান, এটাকেই বেস্ট হিসাবে অভিহিত করছেন। অর্থাৎ এটা শুরু থেকে যেভাবে শুরু হয়ে এসেছিল যে ট্র্যাডিশনাল কনস্ট্রাকশনকে একে ডিনাই করার যে একটা প্রবণতা, নতুনকে শুরু করার যে একটা প্রবণতা, এই প্রবণতাগুলোর মধ্যে স্যার বৈশিষ্ট্যগুলো কোথায় কিভাবে আগে আমরা এটাকে আগে নির্দিষ্ট করা প্রয়োজন যে আসলে ডিসকোর্সটা কিভাবে চলে এসেছে, এগিয়ে আসছে। তো সেখানে আমরা লক্ষ্য করছি যে ফ্রেঞ্চ রেভলিউশন 1789 অ্যান্ড অ্যান আমেরিকান ওয়ার অফ রেভলিউশন 1776, এই দুইটা ঘটনার পরে আমরা লক্ষ্য করছি যে আধুনিকতা শব্দটি একটি অ্যাফার্মেটিভ সেন্সে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এটা শিফট করছে, অ্যাফার্মেটিভ সেন্সে রূপান্তরিত হচ্ছে। এবং এখানে এর আগে আমরা বলছিলাম যে একটা লং হিস্ট্রিক্যাল প্রসেস, এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে রেনেসা, ইউরোপিয়ান রেনেসা
ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে রেনেসাঁ 12th century to 14th century, রিফর্মেশন, রিলিজিয়াস রিফর্মেশন, সায়েন্টিফিক রেভলিউশন, এই যে এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে ঘটনাগুলো রয়েছে, এই যে ইতিহাসের যে বিভিন্ন যে পর্যায়, এই জায়গাগুলো, এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা লক্ষ্য করছি যে আধুনিকতাকে একটি নতুন করে দেখার যে প্রবণতা এবং আধুনিকতা একটি নতুন পূর্ণতার দিকে ধাবিত হচ্ছে। সেটা কিভাবে? ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ইউরোপিয়ান সোসাইটিতে বড় একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেই পরিবর্তনটা হলো প্রধানত দুটি ক্ষেত্রে, যদি আমি স্পষ্ট করে বলি। রাজনৈতিক ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা ডিক্টেটরশিপ, ট্র্যাডিশনাল মনার্ক সিস্টেম, ডিক্টেটরশিপ কিংবা যে ট্র্যাডিশনাল যে মনার্ক সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ডেমোক্রেসি এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এই যে ঘটনা, এই যে ধারাটা কিন্তু আমরা লক্ষ্য করছি প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গাতে পপুলার হচ্ছে। ওইভাবে তখনও প্রতিষ্ঠিত হচ্ছে না সব জায়গাতে, কিন্তু এই ধারাটা প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা গণতান্ত্রিক ধারার দিকে এবং আরেকটা অর্থনীতির ক্ষেত্রে একটা লক্ষ্য করা যাচ্ছে বড় পরিবর্তন, সেটা হলো যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1760-এ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আমরা লক্ষ্য করছি যে এক ধরনের অর্থনৈতিক, যেটাকে বলা হয়ে থাকে যে সারপ্লাস ভ্যালু, অর্থাৎ অর্থাৎ উৎপাদিত প্রোডাক্ট অনেক বেশি যখন হয়ে যায়, সেই উৎপাদিত প্রোডাক্ট যখন উদ্বৃত্তের কথা বলছি আমরা, এবং এই র মেটেরিয়াল, কাঁচামাল, এই দুইটার কারণে সেটাকে আধুনিকতার যে ধারাটা ছিল এতদিন যেভাবে গড়ে উঠেছিল সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং সেটাকে আমরা দেখছি যে কলোনিয়ালিজম বা উপনিবেশবাদের দিকে এটাকে ধাবিত করছে। কলোনিয়ালিজমের হিস্ট্রি কিন্তু লং হিস্ট্রি, এবং আমরা জানি যে এটা ওয়েস্টার্ন একটা পার্সপেক্টিভ। এখানে বলা হয়ে থাকে যে নন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু এই কলোনিয়ালিজমের মাধ্যমে তাদেরকে আধুনিক করা হয়েছে। এটাকে আধুনিক করা হয়েছে, হ্যাঁ, এটা তারা বলছে, এটা তাদের ব্যাখ্যা, এটা আমাদের ব্যাখ্যা না, এটা তাদের ব্যাখ্যা, এটা স্পষ্ট হওয়া উচিত। এবং এই সময়কালের মধ্যে 17th century, 16th century, 17th centuryতে আমরা লক্ষ্য করছি যে কলোনিয়ালিজমটা শুরু হয়ে যাচ্ছে, এবং পৃথিবীব্যাপী কলোনিয়ালিজম বা ওয়েস্টার্ন যে মডার্নিটি, এটা আস্তে আস্তে এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে। প্রতিষ্ঠিত হওয়া শব্দটা ব্যবহার করব না, অর্থাৎ তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটাকে বলা হয়ে থাকে যে আরোপিত, যেটা মডার্নিটি বাই ফোর্স, অর্থাৎ আমার উপরকে জোর করে চাপানো হচ্ছে। এই যে একটা ওয়েস্টার্ন মডার্নিটির কথা তারা বলছে, সভ্যতার কথা বলছে, চাপিয়ে দেওয়ার কথা বলছে, অর্থাৎ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা শুরুতে যেটা বলছিলাম যে এক ধরনের নতুন করে শুরু করার যে প্রচেষ্টা, এক ধরনের নতুন করে বেঁচে থাকার যে প্রচেষ্টা, অর্থাৎ আমি স্বাধীনভাবে কথা বলতে চাই, বাঁচতে চাই, এটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা আরেকটু যদি খেয়াল করি তাহলে দেখব যে এটার প্রধান যেটা কারণ ছিল মেডিভেল ইউরোপে চার্চ যেভাবে স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিল এবং ক্রিশ্চিয়ানিটিকে তারা ব্যবহার করে মেডিভেল ইউরোপের চার্চ এত বেশি ক্ষমতামান ছিল যে রাজাকেও কিন্তু স্থলাভিষিক্ত হতে হতো পোপের মাধ্যমে। অর্থাৎ পোপ যদি রাজাকে স্থলাভিষিক্ত না করতেন, স্বীকৃতি না দিতেন, সেই রাজা কিন্তু বৈধতা পেত না। এডওয়ার্ড গিবন তিনি বলছেন যে ইটস এজ অফ, তিনি বলছেন যে এটা হলো রিলিজিয়ান অ্যান্ড বারবারিজম, দুটো অর্থাৎ যুগপথ একসঙ্গে চলছে, এবং এখানে কোনো রেশনালিটির কোনো গ্রহণযোগ্যতা নেই, মানবিকতার কোনো মূল্য নেই, ইন্ডিভিজুয়ালিজমের কোনো মূল্য নেই, কোনো ধরনের প্রগতির কোনো কথা বলা যাবে না, যুক্তির কোনো কথা বলা যাবে না। সেখান থেকে বের হয়ে আসার প্রচেষ্টা, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। এবং মধ্যযুগের ইউরোপের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে বের হয়ে আসার যে প্রবণতা, সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে আধুনিকতা ফ্লোরাইশ হচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ যে আধুনিকতা নিয়ে কথা শুনছি সেটি একটি দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে যাচ্ছে। আমাদের পর্বগুলো সাজানোই হয়েছে একটি নির্দিষ্ট সময় ভিত্তিক। সে কারণে আপনাদের স্বাগত জানিয়ে আজকের বক্তব্য আমরা এখানেই শেষ করছি।
আগামী পর্বে আধুনিকতার যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা রাখব, সেসবের উপর আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা, আপনাদের উচ্ছ্বাস, আধুনিকতা কেন্দ্রিক যে চিন্তা চেতনা, আপনাদের অভিমত সব কিছুই সেখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।